আসুন আজ আমরা একটা গল্প দিয়ে শুরু করি। স্বামী বিবেকানন্দের নাম আপনারা সবাই জানেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্ব বিশ্রুত সন্ন্যাসী এই স্বামীজি তখনও শিকাগো বক্তৃতা হয়নি, ঠিক তার আগে স্বামীজি আমেরিকা পৌঁছেছেন। একটি লাইব্রেরিতে বসে পড়াশোনা করছেন। একদিন বিকেল হয়ে গেছে, লাইব্রেরিয়ান যিনি এলেন তিনি বললেন যে স্বামীজি, আমি তো লাইব্রেরি বন্ধ করবো, টাইম হয়ে গেছে, 5টা বেজে গেছে। ঘড়ি দেখলেন 5টা বেজে গেছে, আমি বন্ধ করবো। আপনি প্রয়োজন হলে যে বইটা আপনি পড়ছেন, একটা মোটা বই স্বামীজি পড়ছিলেন, সেটা আপনি নিয়ে যেতে পারেন রিডিং রেজিস্টারে লিখে। কারণ সবাই চলে গেছেন দেখছেন। স্বামীজি দেখলেন হ্যাঁ আসলে সবাই চলে গেছে আশেপাশে, লাইব্রেরি তো বন্ধ করে দেবে। স্বামীজি সেই লাইব্রেরিয়ান ভদ্রলোককে অবাক করে বললেন, ঠিক আছে, আমার বইটা নেওয়ার দরকার নেই, আমার বই পড়া হয়ে গেছে। তো লাইব্রেরিয়ান ভদ্রলোক যেন ভূত দেখছেন এরকমভাবে স্বামীজির দিকে তাকালেন। তাকিয়ে বললেন, আরে আশ্চর্য ব্যাপার, আমি তো এরকম লোক দেখিনি। আপনি এত মোটা বই কয়েক ঘন্টায় পড়া হয়ে গেল? এ তো পড়তে মাসের পর মাস লাগে, লোকে নিয়ে যায় আবার রিনিউ করে। যে আমি যদি ধরি, আপনি বলতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না, আপনি যেখান থেকে খুশি করবেন। তো লাইব্রেরিয়ান ভদ্রলোক বিদেশি সন্ন্যাসীকে দেখে একটু কৌতূহল হয়েছে, এমন একটা অদ্ভুত কথা কোনোদিন জীবনে শোনেননি, আগ্রহ হলো। তো দু একটা কথা ওই বইটা থেকে জিজ্ঞেস করলেন, বইটার পাতা উল্টে। তো স্বামীজি তো স্বচ্ছন্দ উত্তর দিয়ে দিলেন। আচ্ছা স্বামীজি, রহস্যটা কি? রহস্যটা একটু আমায় বলবেন? এই যে রহস্য, সেটা হচ্ছে স্মৃতিশক্তি। স্বামীজি বললেন, স্মৃতিশক্তি বাড়ানোর অনেক উপায় আছে, এই স্মৃতিশক্তিটা বাড়াতে হবে। আসুন, নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় স্মৃতিশক্তি বাড়ানোর উপায়। এটি কিন্তু দ্বিতীয় পর্ব। এই বিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনা অলরেডি করেছি। এবারে আরো কিছু নতুন নতুন উপায়, নতুন নতুন কৌশল, নতুন নতুন ভাবনা আমাদের সঙ্গে শেয়ার করে নিন। আর আগেরটা দেখতে গেলে লিঙ্ক দেওয়া হচ্ছে, সেটা আপনি গত সপ্তাহেরটা দেখে নেবেন। প্রথম টিপস দেখুন, স্বামীজির গল্পটা মনে করলেন। স্বামীজি কিভাবে পড়ে নিলেন একটা বই। আমরা জানি যে আমরা প্রত্যেকে এক্সারসাইজ করি। আশা করছি প্রত্যেকে এক্সারসাইজ করেন ভোরবেলা উঠে, কোনো না কোনো এক্সারসাইজ। কারণ ব্যায়াম আমাদের সবচেয়ে বড় একটা অঙ্গ। ব্যায়াম করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, ঘুম ভালো হয়। বেশিরভাগ লোক মর্নিং ওয়াক করে। ইয়ং যারা তারা দৌড়ন, ছোটরা খেলাধুলা করে, আর যারা একটু মধ্যবয়স্ক বা বয়স্ক তারা মর্নিং ওয়াক করে। তা আমরা প্রতিদিন মর্নিং ওয়াক করে মোটামুটি একই পথে আমরা যাই, আবার হয়তো একটা রাউন্ড মেরে ঘুরে আসি। আচ্ছা, যখন আমরা মর্নিং ওয়াক করি, আমরা কি কখনো দেখি যে এই পথে আমরা কি কি গাছ আছে, বা কটা লাইট পোস্ট আছে, বা কি কি দ্রষ্টব্য কোনো জিনিস আছে? আমরা দেখি না। আমরা কিন্তু কেউ গল্প করতে করতে মর্নিং ওয়াক করে সহযাত্রীর সঙ্গে বা সহপাঠীর সঙ্গে, আর কেউ নিজের মনে মর্নিং ওয়াক করে, ভ্রমণ করে হাঁটে, বিভিন্ন রকম হাঁটে। এখন এই যাওয়ার পথে কিন্তু আমাদের যেটা বাইরে দেখছি, আমরা প্র্যাকটিক্যালি মর্নিং ওয়াকটার দিকে আমাদের মনোনিবেশ থাকে, কিন্তু অবচেতনে আমরা অনেক কিছু জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তো রাস্তার দুপাশে সেগুলো ভেতরে ঢুকে যাচ্ছে। এবার আমরা একটা ছোট খেলা খেলি। আমরা মর্নিং ওয়াক প্রতিদিন করছি, আসুন একটা দিন সময় করে নিই। একটা ধরে নিন না, দিনটা রোববার সবার মোটামুটি ছুটি থাকে। রোববার দিনও মর্নিং ওয়াকে আপনি গেলেন, মর্নিং ওয়াক শেষ করে আপনি চা খেলেন। চা খেয়ে আপনি কি করলেন, খবরের কাগজ না নিয়ে আসুন ডায়েরিটা নিয়ে বসুন। ডায়েরি নিয়ে বসে আপনি নোট করুন যে আজকে মর্নিং ওয়াকে যাওয়ার সময় একটু মেমোরাইজ করি, একটু মনে করি কি কি গাছ আমি দেখেছি বা প্রতিদিন দেখি, আজকে কেন প্রতিদিনই দেখি, সেই গাছের নামগুলো আপনি ধরুন আপনার যাওয়ার পথে রাস্তায় অন্তত 20টা গাছ দেখেছেন।
কিন্তু মনে হয় অন্তত 5টা গাছ হয়তো আপনার মনে থাকতে পারে। যেগুলি মনে আছে সেই গাছের নামগুলো লিখুন। আর লিখুন, সব গাছের নাম হয়তো মনে নেই বা জানেন না, কটা গাছ দেখেছেন মনে আছে, সেটাও আপনি একটু স্মৃতিশক্তিকে একটু চার্ন করুন, একটু চার্জ করুন। চার্ন এবং চার্জ করুন, চার্ন করুন আর মন্থন করুন, একটু ঘোলান মাথাটাকে, ব্রেনটাকে খাটান, যাকে বলে খাটিয়ে আপনি লিখে ফেললেন, আপনি লেখাটা রাখলেন। 2 দিন বাদে আপনি ওই লেখাটা হাতে নিলেন, নিয়ে এবার মর্নিং ওয়াক করতে যান। আপনি মেলান লেখার সঙ্গে, মিলিয়ে দেখুন যে আপনার কটা মনে আছে, কটা মনে নেই, বা কতগুলো গাছ আপনি দেখে সংখ্যাটা মনে আছে, কটা মনে নেই, এটা দেখুন, দেখে মেলান। দেখে এসে সেদিন আপনি আবার আরেকবার নতুন করে দেখবেন কিছু তো আপনার মনে আছে, আগের দিন দেখলেন কতটা মনে নেই, কিন্তু আজ যখন আপনি ফিরে এসে আবার আপনি লিখলেন, তখন দেখলেন যে আপনি 5টা যদি লিখে থাকেন, আজ অন্তত আপনি 10টা লিখেছেন, কারণ আপনি ওইদিকে মনোনিবেশ করেছেন। মানে আপনার মাইন্ড পাওয়ারটা, যে স্মৃতিশক্তি বাড়ানোর যে কৌশলটা আপনার খেটে গেছে। এটা একটা খুব ছোট্ট খেলা, হয়তো খুব তুচ্ছ লাগতে পারে, হয়তো ছেলে মানুষই লাগতে পারে অন্য লোকের কাছে, কিন্তু এটা আপনি করে দেবেন, ফল পাবেনই পাবেন, নির্ঘাত আপনি ফল পাবেন। আমার প্রথম যে উপায়টা বললাম স্মৃতিশক্তি বাড়ানোর জন্য, এটা কিন্তু যে উপায়টা বললাম এটা সব ক্ষেত্রে কাজে লাগে। আপনার পড়াশোনার কাজে লাগতে পারে, আপনার অফিসের কোনো জটিল ওয়ার্ক মনে রাখার ক্ষেত্রে কাজে লাগতে পারে, বা কোথাও কোনো কিছু বাজারে গেলেন, আপনি এই আনতে বলে দিলেন গৃহিণী, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, সেটাতেও আপনি প্রথম ধাপ আমাদের শেষ হয়। দ্বিতীয় ধাপ, আমরা ছোটবেলায় কিছু সুন্দর খেলা খেলতাম, তার ইংরেজিতে বলা হয় ওয়ার্ড মেকিং গেম। এটাও খুব ছোটদের খেলা, কিন্তু এটা বড়দেরও খেলা হতে পারে, এটা ছাত্রদেরও খেলা হতে পারে, যুবকদেরও হতে পারে, বয়স্কদেরও হতে পারে, যারা স্মৃতিশক্তি ভুলে যাচ্ছেন একটু বয়স হলে তাদেরও হতে পারে। কিরকম ওয়ার্ড মেকিং গেম আপনারা সবাই খেলেছেন। কেউ হয়তো বললে ইংরেজিতে বললে, কেউ হয়তো অ্যাপল বললো, তা আপনি কি বললেন? আপনি পরে 2 রকম খেলা হতে পারে। একটা হতে পারে অন্তাক্ষরীর মতো, অ্যাপল বললেন, আপনি যেটা আছে লাস্ট অক্ষর অ্যাপলের তাই দিয়ে একটা কথা বললেন, এনার্জি বলতে পারেন, ইট বলতে পারেন, ইগল বলতে পারেন, যা খুশি। আবার তারপরে আরেকজন, 5 জন মিলে খেললে খুব ভালো হয়, এটা গ্রুপিং হলে আরেকজন আবার তার লাস্ট অক্ষর দিয়ে বললেন। এই করে করতে করতে কি হলো, প্রথমত যারা ছাত্র তাদের শব্দ ভান্ডার বা ভোকাবুলারি বাড়বে, আর দ্বিতীয়ত আপনাদের মাইন্ডে যেসব মানে শব্দগুলো জমা হয়ে আছে সেগুলো আসবে, আর নতুন শব্দ আপনি ভাবতে শিখবেন। এটা হচ্ছে একটা ধরনের খেলা, মানে ওয়ার্ড মেকিং গেম। আর একটা আছে, সেটা ওয়ার্ড গেম, সেটা একটু অন্যরকম। ধরে নিন কেউ বলল মহাপুরুষদের নাম দিয়ে একটা খেলা হয়, এটা আমরা খেলতাম ছোটবেলায়। কেউ বলল রবীন্দ্রনাথ, কেউ বলল রবীন্দ্রনাথ এবং আশুতোষ, স্যার আশুতোষ, কেউ বলল রবীন্দ্রনাথ, আশুতোষ এবং নজরুল ইসলাম। এই করে আস্তে 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 বাড়ছে। মানে কি, আপনাকে নিজেরটা মনে রাখতে হচ্ছে, আপনি যেটা বলছেন আপনি নতুন করে একটা বলছেন, যখন দ্বিতীয় জন গেল সে আরো 2টো মনে রাখলো। এই ঘটতে হতে যদি 5 জন থাকেন, 5টা নাম, 5টা এবং নিজের আবার অ্যাড হয়ে আবার যখন ঘুরে এলো ব্যাপারটা, তখন কিন্তু অনেকগুলো নাম হয়ে গেল। তখন দেখলেন যে আপনি যদি 10টা কি 15টা হয়ে যায়, আপনি কটা মনে রাখতে পারছেন। এই খেলাটা যদি আপনি মাঝে মধ্যে খেলেন অবসর সময় আপনার বন্ধু বান্ধব নিয়ে, কি আপনি যদি ছাত্র হন আপনার সহপাঠীদের নিয়ে, কি আপনি যদি অফিস আওয়ার্স আছে, টিফিন আছে, আপনি সবাইকে নিয়ে এটা একটা খেললেন, একটা মজার খেলা হলো। এতে কিন্তু আপনার স্মৃতিশক্তি বাড়বেই। আপনি যে পজিশনে থাকুন বা যে কাজ আপনি করুন না কেন, যে পেশার আপনি লোক করুন না কেন, আপনার স্মৃতিশক্তি বাড়বেই, কারণ নতুন কিছু আপনি শিখছেন। তৃতীয় একটি মেথড আছে, এটা একটা অদ্ভুত মেথড, আপনাদের কাছে মনে হয় একটা অন্যরকম। আমরা সবাই বেশিরভাগই ডান হাতে লিখি, বাঁ হাতে কম জন আছে যারা লেফট হ্যান্ডার, বাঁ হাতে লেখে। তা আমরা যদি ভাবি যে আচ্ছা ডান হাতে তো প্রতিদিন লিখি, আমি উল্টে নিয়ে একটু দেখি না কেমন হয়, তা আমরা বাঁ হাতে, ডান হাতে লিখি, আমি বাঁ হাতে লিখি।
জাম। খুব কষ্ট হবে, আমি নিজে লিখে দেখেছি। ডান হাতে যদি আমি সই করি, বা হাতে যদি লিখতে হয়, আমার আরম্ভ করতে হয়, সে যেমন যেদিন আমরা অকখা শিখিয়েছিলাম হাতে করি, সেই রকমভাবে আস্তে 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 করতে হবে। কিন্তু এটাকে আমি যদি প্রতিদিন কিছু কিছু করে অভ্যাস করতে পারি, তাহলে লাভ হবে কি বলুন তো? ডান হাতটা আমার অভ্যস্ত হয়ে গেছে, ব্রেন ম্যাপিং হয়ে গেছে, কিন্তু বাঁ হাতটা নেই। তেমনি যারা বাঁ হাতে লেখেন তারা যদি ডান হাতে লিখতে যান, তাদের ওইভাবে অভ্যেস হয়ে গেছে, উল্টোটা নেই। তাহলে আমাদের কি হবে, মাইন্ডে একটু স্ট্রেস দিতে হবে, একটু চাপ দিতে হবে, মানে আমাদের যে ব্রেনটা খাটাতে হবে। ব্রেন ম্যাপিংয়ে নতুনভাবে ব্রেন ম্যাপিং করতে হবে, বাঁ হাতে লেখাটা অভ্যাস করতে হবে। এইটা যদি আপনি করতে পারেন, সফলভাবে করতে পারেন, তাহলে আপনাকে আর পায় কি, আপনার স্মৃতিশক্তি অবশ্যই, আপনি যা কিছু করুন না কেন, আপনার স্মৃতিশক্তি বাড়বেই বাড়বে। এ নিয়ে মানে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু আপনি থাকবেন না। আপনি এটা করে দেখুন, এই অভ্যেসটা ভীষণভাবে আপনার কাজ দেবে। এটা কাজ আপনাকে দেবেই একেবারে। আপনি আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে, আমরা সবাই এক্সারসাইজ বললাম সকালে করি, আমরা মর্নিং ওয়াক করি, আমরা কেউ কেউ প্রাণায়াম করি। এখন বিশ্ব জুড়ে প্রাণায়ামের একটা বিশাল যোগ প্রাণায়ামের ধুম লেগে গেছে। এই প্রাণায়ামের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা স্মৃতিশক্তি বাড়ানোর পক্ষে ভীষণ উপযোগী। আপনার হয়তো নাম শুনে প্রত্যেকেই থাকবেন আর কি। তার মধ্যে একটি হলো ভ্রামরী। ভ্রামরীটা কিভাবে করতে হয় আমরা জানি, অনেকেই জানি, অনেকেই জানি না। ভ্রামরীতে দুটো, এক চোখ বন্ধ থাকে আর দুই কান বন্ধ থাকে। মানে চোখে কিছু দেখবো না, কানে কিছু শুনবো না। যখন চোখে কিছু দেখবেন না, কানে কিছু শুনবেন না, তাহলে আপনি ভ্রামরী শ্বাস প্রশ্বাসের একটা ব্যায়াম। প্রাণায়াম মানে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আপনাকে চোখ বন্ধ করে, কান বন্ধ করে আপনি নাক দিয়ে নিঃশ্বাসটা নেবেন, ইনহেল করবেন। আর আপনি বার করবেন কিভাবে? মুখ দিয়ে বার করবেন। ভ্রমর আমরা সবাই জানি, ভ্রমরের একটা গুঞ্জন আছে। সেই ভ্রমরের যে ডাক, সেই গুঞ্জন মুখ দিয়ে যখন বার করবেন, তখন ভ্রমরের গুঞ্জনের মতো বার করবেন। আমি একটু 1 সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি। এরকম আপনি চোখ বন্ধ করলেন, কানটা এরকম এভাবে করা যায়, আবার এভাবেও করা যায়। এভাবে যদি করি আমি, আপনি নিঃশ্বাসটা নিলেন নাক দিয়ে, আপনি এরকম কম করে অন্তত 5 বার শুরু করবেন। এমনি ব্রিদিং এক্সারসাইজ করার পর, মানে ডিপ ব্রিথ করার পর আপনি এটা করবেন। এটা করলে কি হবে, আপনার কান দিয়ে কিছু শুনছেন না, চোখ দিয়ে কিছু দেখছেন না, আর যে ভ্রমণের মতো যে আওয়াজ হচ্ছে করে, সেটা আপনার ব্রেন ক্যারটাকে না স্টিমুলেট করছে, ব্রেনটাকে চার্জিং করছে। এটা অত্যন্ত ভীষণভাবে একটা ফলদায়ী এক্সারসাইজ। এটা আপনি অবশ্যই করে দেখবেন। এটা করলে আপনি ফল পাবেনই। আর একটা কি, লাস্ট হচ্ছে যে টিপসটা আপনাদের দেব, এর আগেও আমরা অনেকবার বলেছি মিউজিক থেরাপির কথা, ডিপ স্লিপে বলেছি মিউজিক থেরাপির কথা। মিউজিক থেরাপি আমাদের স্মৃতিশক্তি বাড়াতে খুব কাজ দেয়। কীভাবে? ধরুন আপনি পড়াশোনা করছেন, পড়তে পড়তে বোর হয়ে যাচ্ছেন, অনেকক্ষণ পড়ছেন, তখন আপনি কি করবেন? তখন আপনি একটা, ইউটিউবে পাওয়া যায় অনেক মিউজিক আর কি, শুধু পড়ার জন্যে আপনি মিউজিক চালিয়ে দিলেন। আপনি কিন্তু পড়া থামালেন না, হয়তো একটু পজ দিলেন, তারপর আবার পড়তে লাগলেন। এতে কি হবে, বাইরের অনেক আওয়াজ, আমরা যখন পড়ি বাইরের অনেক আওয়াজ আসছে, সব আওয়াজ কিন্তু দেখবেন যখন আপনার মিউজিকটা কানে বাজছে, কিন্তু আপনি পড়ছেন, কিন্তু আপনার পড়ায় ডিস্টার্ব হচ্ছে না, পড়ায় একাগ্রতা কিন্তু ভঙ্গ হচ্ছে না। তো মিউজিকটা কানে বাজলে আপনার বাইরের কোনো কিছু আওয়াজ কিন্তু আপনার মস্তিষ্কে প্রবেশ করবে না। এই মিউজিক থেরাপি বিভিন্ন ক্ষেত্রে যেমন পড়ায় কাজ দেয়, তেমনি আমাদের পড়াশোনায় কাজ দেয়। আর স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষেত্রে মিউজিক থেরাপি একটা একেবারে অন্যরকম ফলদায়ক করে। আজকে আপনাদের সঙ্গে
এই যে 5টি উপায় নিয়ে আলোচনা করলাম, আপনারা করে দেখুন, অভ্যাস করে দেখুন, আর ভালো লাগলে আমাদের নিশ্চয়ই জানাবেন। আগামী সপ্তাহে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার।